খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে রাজ্যের ভূমিকা কড়া সমালোচনা, নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সবাইকে এক্সপোজ করে দেব, শতরূপের ফোন পেয়েই চাচা ছোলা আক্রমণ প্রতিকূরের, শেষ চেষ্টাও জলে গেল। বাবরের নামে ধর্মীয় স্থাপত্যের কাজ বন্ধ হোক, বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে আবেদন, আর্জি খারিজ সুপ্রিমে। ছেলে ধরা সন্দেহে বলাগড়ে 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা, 2 জনকে যাবজ্জীবন ও 23 জনের 7 বছরের জেল। মুখ্যমন্ত্রীর ছিনিয়ে নেওয়ার নথি শুধু তৃণমূলের কিনা জানি না, ইডির হলফনামায় আরও কোণঠাসা রাজ্য। আসছি বিস্তারিত খবরে। এবার এসআইআর মামলায় বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার এসআইআর মামলায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রক্রিয়াটি নিরপেক্ষ স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। আমলা নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির নজরদারি করবেন জুডিশিয়াল অফিসাররা, তাদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে জেলা জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদার কর্মরত অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিকদের প্রতিটি জেলায় নিয়োগ করতে হবে। ডিস্ট্রিক্ট জাজ ও অ্যাডিশনাল জাজদের কাজে পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আর বিচার বিভাগীয় আধিকারিকদের নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা সহায়তা করবেন। বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এসআইআর মামলায় কড়া বার্তা প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা এক কথায় নজিরবিহীন। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে সিদ্ধান্ত নেবেন তারা। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে বলে জানান শীর্ষ আদালত। এদিন শুনানির শুরুতে মুখ্যমন্ত্রী আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতে এসআইআর এর সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে নথি আপলোড বন্ধ করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান, গ্রুপ বি অফিসারদের কি অবস্থা। কপিল সিব্বল জানান, রাজ্য 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে, তখন আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। মোগল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না, এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল, কিন্তু আজ সেই আবেদন শুনতেই রাজি হলো না সুপ্রিম কোর্ট। ফলে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী। সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করতে উদ্যত হয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। এদিন আবেদনকারী তরফে এই প্রসঙ্গটি জানিয়ে আপত্তি প্রকাশ করা হয়, তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতাব বেঞ্চ সেই সংক্রান্ত আবেদন শুনতেই চাননি বলে খবর সূত্রের। উল্টে এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রকে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। এরপরই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে নির্বাচনের আগে সংখ্যালঘু শ্রেণীর মন জয় করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে দাবি তুলেছেন রাজনৈতিকদের একাংশ। মোগল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না, এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল, কিন্তু আজ সেই আবেদন শুনতেই রাজি হলো না সুপ্রিম কোর্ট। ফলে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী। মুখ্যমন্ত্রী ছিনিয়ে নেওয়ার নথি শুধু তৃণমূলের কিনা জানি না, নথি নেওয়ার আগে কোনো অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। বারবার বারণ করা সত্ত্বেও নথি ছিনিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী, হলফনামায় দাবি ইডির।
সুপ্রিম কোর্টে দাখিল করা এক রিজেন্ডার হলফনামায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। 8ই জানুয়ারি ইডি তল্লাশি অভিযানে সরাসরি বাধা দেওয়া এবং গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ জোরপূর্বক সরিয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। হলফনামায় গোটা ঘটনাকে অভূতপূর্ব ও চমকপ্রদ বলে উল্লেখ করা হয়েছে। ইডি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে বলেছেন, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চলাকালীন বাধা দেওয়ার ঘটনায় সিবিআইকে এফআইআর দায়ের করে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হোক। ইডির পক্ষে আইনজীবী এম কে মারোরিয়া আদালতে জানান, কলকাতার দুটি জায়গায় কয়লা পাচার কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ সংক্রান্ত তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী ও কয়েকজন সিনিয়র পুলিশ আধিকারিক ঘটনাস্থলে প্রবেশ করেন। অভিযোগ, তারা তল্লাশি প্রক্রিয়া ব্যাহত করেন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে নিয়ে যান। ইডির দাবি, পিএমএলএ ধারা 54 অনুযায়ী রাজ্য পুলিশের কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করার কথা থাকলেও বাস্তবে তারা উল্টে মুখ্যমন্ত্রীকে তল্লাশি চলাকালীন প্রাঙ্গণে প্রবেশে সহায়তা করে। পুলিশ যে অজুহাত দিয়েছিল কেন্দ্রীয় সংস্থার পরিচয়ে কেউ সশস্ত্র অবস্থায় ঢুকেছে কিনা তা খতিয়ে দেখা বা ছলচাতুরি বলে দাবি করছে ইডি। 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গে মোট 6টি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডির অভিযোগ, তার মধ্যে কেবল 7 লাউডন স্ট্রিট এবং বিধাননগরের সেক্টর 5-এ পুলিশ হাজির হলেও বাকি 4টি জায়গায় তাদের দেখা মেলেনি। এতে স্পষ্ট যে তারা ইডির তল্লাশির বৈধতা সম্পর্কে নিশ্চিত ছিল, তবুও বারবার হস্তক্ষেপ করে এবং পরবর্তীতে একাধিক এফআইআর দায়ের করে ইডি আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করে। ইডির আরও দাবি, এই ঘটনায় তাদের আধিকারিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে। সংস্থার বক্তব্য, অবৈধ কয়লা খনন সংক্রান্ত প্রায় 20 কোটি টাকার অর্থ পাচারের তদন্ত চলছিল, যেখানে আন্তঃরাজ্য হাওলা চক্র এবং আইপ্যাকের কার্যক্রমের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। দলের অস্তিত্ব আরও বাড়ালেন প্রতীকুর রহমান। পদত্যাগের পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন গত লোকসভা ভোটে ডায়মন্ড হাবড়ারের সিপিআইএম প্রার্থী। বুধবার একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পার্টিতে সেলিব্রিটি কালচার, পিআরের লোকদের কদর, সেলিমদা কেন চিঠির উত্তর দিল না বা যোগদান করলো না, চিঠি বা বিমান বসুর সঙ্গে কথা বাইরে এলো কিভাবে ইত্যাদি একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন প্রতীকুর। এবার যাবতীয় পরিস্থিতি নিয়ে শতরূপ ঘোষের সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা সামনে আনলেন তিনি। দল ছাড়ার পর থেকেই বারবার প্রতীকুর বলেছেন, দলের কোনো শীর্ষ নেতা বা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার সঙ্গে যোগাযোগ করেনি। সূত্রের খবর, বৃহস্পতিবার শতরূপ ঘোষ ফোন করেন প্রতীকুর রহমানকে। ফোন করে নানাভাবে একদা সতীর্থের মান ভাঙানোর চেষ্টা করেন শতরূপ। প্রতীক উত্তরের যাবতীয় মান অভিমান, ক্ষোভ বিক্ষোভ, অভাব অভিযোগ সবকিছুকেই যথার্থ বলে আখ্যা দেন শতরূপ, কিন্তু কোনোভাবেই প্রতীকের মান ভাঙাতে পারেননি। সূত্রের খবর, ফোনে শতরূপ ঘোষকে প্রতীকুর রহমান বলেছেন, আমার লড়াইটা আমি আমার মতোই লড়বো। আমি মনে করছি আমার লড়াইটা আমি এক্সপোজ করে আসব, আর পার্টিটা কারো ব্যক্তিগত, কারো বাবার সম্পত্তি হয়ে গিয়েছে। ফলে এটা আমার পার্টি আর মনে হচ্ছে না। বর্তমানে পার্টি থেকে আমি মানসিকভাবে অনেকটা দূরে সরে এসেছি। এই দূরত্ব আর মেটানো সম্ভব নয়। এছাড়াও ফোনালাপে হোলটাইমার শতরূপ ও হোলটাইমার প্রতীকুর রহমানের বিস্তর ফারাক রয়েছে বলে জানিয়েছেন প্রতীকুর রহমান। এমনকি তার বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলার অভিযোগও দলের তরফ থেকে করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাধারণ কমরেডরা তাকে ভালোবাসেন ও তিনি বাধ্য হয়ে রাজনৈতিক আত্মহত্যা করছেন বলেও শতরূপ ঘোষকে ফোনে জানিয়েছেন প্রতীকুর রহমান। কেন রাজ্য কমিটির মিটিংয়ে ডাকা হলো না ও মোহাম্মদ সেলিম কেন নিজে ফোন করলেন না, মিটিংয়ে বসলেন না, তা নিয়ে বারবার অভিযোগের কথা শতরূপ ঘোষকে জানিয়েছেন প্রতীকুর রহমান। 2 মাস কোনো ওয়েজ তোলেননি, কি খেয়ে আছি পার্টি খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। শতরূপ ফোনে মান না ভাঙায় শেষ পর্যন্ত মোহাম্মদ সেলিম প্রতীকুরের ঘর ওয়াপসির জন্য কোনো উদ্যোগ নেন কিনা সেটাই দেখার। ছেলে ধরা সন্দেহে মা মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় সাজা শোনালো চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। ওই ঘটনায় গতকাল 25 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন দোষীদের মধ্যে 2 জনকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক। এছাড়াও 23 জনকে 7 বছরের জন্য সাজা শোনানো হলো। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, একটি মামলায় একসঙ্গে 25 জনের সাজা এক দৃষ্টান্ত হলো। ওই মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। ছেলে ধরা সন্দেহে মা মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টায়
চাঞ্চল্য ছড়িয়েছিল হুগলির বলাগড়ে। জানা গেছে 2017 সালের 21শে জানুয়ারি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের স্ত্রী রঞ্জুবালা ঘোষ মেয়ে অপর্ণা ঘোষ বলাগড়ের আসানপুর গ্রামে গিয়েছিলেন পরিচারিকার খোঁজে। তাদের মারুতি গাড়ির চালক ছিলেন বিশ্বনাথ মণ্ডল। গ্রামে অচেনা লোক দেখে ছেলে ধরা গুজব ছড়ায়। নিমেষে গ্রামবাসীরা গাড়ি ঘিরে ফেলে মা মেয়ে ও গাড়ির চালককে মারধর করে। গাড়িতে আগুন ধরিয়ে 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টাও হয় বলে অভিযোগ। খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। পুলিশকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। 11 জন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার অখিল বন্ধু ঘোষ তীরবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতালে চিকিৎসা করানো হয়। গুরুতর আহতদের কল্যাণী হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলে। ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে বলাগড় থানা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তদন্তকারী অলোক কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত চালিয়ে ওই বছরের 9 জুন 5 মহিলা সহ 25 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। 2021 সালের 20 এপ্রিল মামলার চার্জ গঠন হয়। গ্রামবাসী, চিকিৎসক, পুলিশ, আক্রান্ত মিলে মোট 27 জন সাক্ষী দেন। অফিসার মামলার সরকারি আইনজীবী ছিলেন জয়ন্ত সাহা। এদিন তাকে পাশে বসিয়ে মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, বলাগড়ের ঘটনা একটা যুগান্তকারী মামলা। সেই সময় ছেলে ধরা গুজবে বিভিন্ন ঘটনা ঘটেছিল। আসানপুরেও সেই গুজবে একটি সম্ভ্রান্ত পরিবারের 2 মহিলাকে মারধরের পাশাপাশি তাদের গাড়ির চালককে মারা, গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ গেলে 3 মারা হয়। বিচারক পীয়ূষ কান্তি রায় এদিন সাজা শোনান। গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন সাজা দেওয়া হলো। বাকি 23 জনের 7 বছরের জেলের সাজা দিল আদালত।